খাবার সামনে নিয়ে খাবারের নিন্দে করতে নেই মা, এগুলোই খেয়ে নি। তোর বাবা তো একটা দোকান দিয়েছে, দেখবি এক সময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। ভালো লাগে না, রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও, না হলে কচু খাও। আমারও তো ইচ্ছে হয় একটু মাংস খেতে। সবসময় তো খাই খাই আসে কোথা থেকে তোর? এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস, কদিন আগে তো সেটাও জুটতো না। মুখ বুঝে খেয়ে নে। আহা গিন্নি, মেয়েটাকে এভাবে কেন বকছো? ও ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার। আমি অভাগা বাবা ওর, যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না। বাবা, তুমি দুঃখ করো না, আমি আর কখনো খাবারের জন্য বায়না করবো না। যখন যেটা খেতে দিবে আমি সেটাই খাবো। বউ, তুমি কটা মুখে দাও, এভাবে সামনে বসে আছো কেন? আমার পেটে খিদে নেই, তুমি তো জানো সকালে একটু পানি খেলে আমার পেট পুড়ে যায়। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি। এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে। তোমার মতো একটা সংসারে বউ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সেসব কথা বাদ দাও, দোকানটার কি অবস্থা? বেচাকেনা কি বেড়েছে? এখন তো একটু দেখছি ভালো, আস্তে আস্তে হবে। সবে নতুন দোকান দিলাম, সময় তো একটু লাগবেই। আমাদের সমস্ত পুঁজি ওই দোকানে বসানো, জানি না সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন। তবে যাই হোক, আমাদের সাথে মন্দ যেন না হয়। কিছু বুঝলি? বুঝলাম তো। কি বুঝলে? এটাই যে এবার এরা আমাদের থেকে ধনী হয়ে যাবে। যে করেই হোক, এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া চলবে না। এবার বাড়ি চলো। আর কত হাঁটবে? এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে। শেষে আমারই পা টিপে দিতে হবে। তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না। ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায়। মাত্র তো দোকানটা শুরু করলো, কিছুদিন চালাক, তারপর না হয়। চুপ করবে তুমি, গাধা একটা। ওরা একেবারে ধনী হয়ে গেলে তখন ভেবো। শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেবো। এত রাতে তুমি হাঁটে যাবে নাকি? গেলে গেলাম, তাতে কি? এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো? হ্যাঁ, 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 আমার বউ বলে কথা, বুদ্ধি তো হবেই। সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি। মা, ঘরে তো মনে হয় এবার আর থাকা যাবে না। দেখো কত বৃষ্টির পানি আসছে ঘরে। বিছানা জিনিসপত্র তো সব ভিজে যাচ্ছে। এত ঝড়ে না জানি ঘরটা কখন উড়ে যায়। আমার তো খুব ভয় করছে মা। ভয় নেই মা, কিচ্ছু হবে না। আয়, এখানে গুটিয়ে বসছি, আমি আছি তো। কিসের ভয়? মা, বাবা কি করে আজ বাড়ি ফিরবে এই ঝড় বৃষ্টির ভেতরে? আমারও যে খুব চিন্তা হচ্ছে। মানুষটা কি আজ বাড়ি ফিরতে পারবে? বাড়ি ফিরতে না পারলেও সমস্যা নেই, দোকানের ভেতরেই থাকবে না হয়। কি ঝড় উঠলো! তাড়াতাড়ি দোকানটা বন্ধ করতে হবে, না হলে মালামালগুলো সব নষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় বাড়িতে ফিরতে পারবো না। আজ না হয় দোকানের ভেতরেই থেকে যাব। সবুজ তাড়াতাড়ি করে দোকানটি বন্ধ করে তার ভিতরেই শুয়ে পড়লো। এদিকে দোকানের পেছনে সুমন ও তার স্ত্রী গুটিসুটি মেরে বসেছিল। হঠাৎ ঝড় বৃষ্টিতে তারাও বেশ বিরক্ত হলো। কি করতে এলাম আর কি হচ্ছে? এই মূর্খ বৃষ্টি হওয়ার আর সময় পেল না। এবার কি করে ফিরবো বাড়ি? আমাদের কাজ আমরা করে ঠিক বাড়ি চলে যাব। এখন চারপাশ নির্জন, কেউ নেই। চলো, এই সুযোগটাই কাজে লাগায়। তাড়াতাড়ি চলো এবার, না হলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তারা দ্রুত পায়ে হেঁটে বাড়ি পথে রওনা দিল। দোকানে আগুন জ্বলতে জ্বলতে বেশ বড় আকার ধারণ করলে ভেতর থেকে গরম তাপ অনুভব করে উঠে বসলো সবুজ। বৃষ্টি হচ্ছে বাইরে, তবু দোকানের ভিতরে এত তাপ কোথা থেকে আসছে? দেখি তো দোকান খুলে, বৃষ্টি থেমে গেল নাকি? সবুজ দোকান খুলে দেখলো চারপাশে আগুন জ্বলছে, যার ফলে সে বাইরে বের হতে পারলো না। এটা কি হলো? আজ যে আর এই আগুন থেকে নিস্তার নেই। আমার প্রাণটা কি আগুনেই যাবে? বাঁচাও, কেউ বাঁচাও! আমার দোকানে আগুন লেগেছে, বাঁচাও কেউ! বৃষ্টি না থাকলেও খুব জোরে ঝড় আর বাতাস হওয়ায় আগুন দ্রুত সারা দোকানে ছড়িয়ে পড়লো। এদিকে সবুজের চিৎকারও কারো কানে পৌঁছালো না। আস্তে আস্তে পুরো দোকান পুড়তে লাগলো। হঠাৎ আবার জোরে বৃষ্টি হওয়ায় আগুন নিভে যায়। শরীরের এক পাশ পড়ে যাওয়ার পর সে কোনো রকম দোকান থেকে টেনে হিঁচড়ে বাইরে বেরিয়ে আসে। ববি, ও ববি, ববি তাড়াতাড়ি দরজাটা খোলো, সর্বনাশ হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারেনি বৃষ্টির জন্য।
এত সকালে আবার কে এসে দরজায় শব্দ করে? আরে মোহিত ভাই, তুমি যে এত সকাল সকাল কি হয়েছে? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। সবুজ ভাইয়ের দোকান রাতে আগুনে পুড়ে গেছে। সবুজ ভাইয়ের অবস্থাও খুব খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কি বলছো? এ কিভাবে সম্ভব? সৃষ্টিকর্তা, এ তোমার কেমন পরীক্ষা? চারদিক থেকে আমাদের এভাবে সর্বশান্ত করে কেন দিচ্ছ? মা, তাড়াতাড়ি চলো বাবার কাছে, না জানি সে কত কষ্ট পেয়েছে। বাবা, চুপ করো। এখন ওনাকে দেখো না মা, ওনার অবস্থা খুব বেশি ভালো না, একটু বিশ্রাম নিক। আর হ্যাঁ, আপনাকে বলি, ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই নিন প্রেসক্রিপশন, এই ওষুধগুলো এখনই আনুন। কি হবে এবার? কি করব? ঘরে আজকের খাওয়ার মতো যার অবস্থা নেই, সে এত টাকা কোথায় পাবে? মা, আমাদের সেই সম্বল বলতে তো আরেকটা জিনিস আছে, আমাদের ধবলি। তুমি ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো পথও নেই। তোর শখের ধবলিকে যে এবার বিক্রি করতে হবে। সবুজ কিছুটা সুস্থ হলেও তার শরীরের এক পাশ পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। রিনা ইটের ভাটায় কাজ করে বেশ কষ্ট করে সংসার চালায়, পাশাপাশি তার বাড়ির সাথে এক টুকরো জমিতে কিছু গমও লাগিয়েছিল সে। ওঠো, এই ওষুধটা খেয়ে নাও। তোমাকে কতবার বলেছি আমার জন্য ওষুধ আর এনো না। এত কষ্ট করে রোদে পড়ে ভাটায় কাজ করছো, টাকাগুলো রেখে দাও, অসময়ে কাজে লাগবে। চাচা, তোমরা কেন? আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না? না হয় জমি জমা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে, তার বলি কি তোরা আমাদের পর? তোরা তো আমাদের আপনজন। না, তোমরা তো আমাদের বাড়িতে আসো না। বাবা এতদিন বিছানায় পড়ে থাকলো, একদিনও আসেনি, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আসেনি, তখন রাগ ছিল তাই। যাই হোক, যে কথা বলতে এসেছি, জমিতে তো দেখছি ভালোই গম হয়েছে। এবার গম উঠিয়ে তোমরা আর ওই জমিতে চাষ দেবে না। কেন ভাই? জমিটা হিসাব মতো আমাদের, কষ্ট করে চাষ করেছে বলে এবার ছাড় দিলাম। পরিত্যক্ত জমি ছিল ওটা, এত কষ্ট করে আমি আর মা জমিটা ঠিক করলাম, আর এখন বলছো জমিটা তোমরা নিয়ে নেবে? এত ছোট একটা মেয়ের কেমন মুখে মুখে তর্ক করে দেখো। তোদের বলার কথা বলে গেলাম, বাকিটা সময় হলে আমরা বুঝে নেব। বাড়ি চলো এবার। শুনলে তো তোমার ভাই কি বলে গেল? কিভাবে চালাবো আমরা এই অভাবের সংসার? না খেয়ে তিনজনেই ঘরের ভিতরে না হয় মরবো, তারপর ও যা বলে তাই শোনাবো। মানুষ হিসাবে ও যে বেশি সুবিধার না, কখন কোথা থেকে ক্ষতি করবে বুঝতেও পারবে না। ও যে আমার আপন ভাই হয়ে ও এত শত্রু হিসাবে আমাদের কেন দেখে কে জানে। পরের দিন সকালে রিনা কাজে চলে গেলে তরি বাড়ির সব কাজ গুছিয়ে বারান্দায় বসলো। আমাদের জীবনটা কত অদ্ভুত। সব গরিব মানুষের জীবনে কি এত কষ্ট? ভাঙা ছাদ, দুবেলা খাবার, আর ময়লা ছেঁড়া পোশাক। তরি, এই তরি, সে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মা, তুমি আজ এত সকাল সকাল চলে এলে যে, কাজ নেই নাকি? না মা, মালিক আর কাজে নিবে না, সে ভাটা বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাবে। এবার আমাদের কি হবে? আমরা সত্যি সত্যি এবার যে না খেয়ে মরবো। জানি না তরি, গমগুলো পেকেছে, কাল তুই আর আমি মিলে গমগুলো কেটে ফেলবো। সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই, তাই দিয়েই না হয় কদিন চলবো। সেই রাতে তারা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে তরি ও তার মা মাঠে গিয়ে দেখলো একদল হাতি তাদের গমের ক্ষেতটা খেয়ে প্রায় শেষ করে ফেলেছে। তোরা এটা কি করলি? আমার একমাত্র সম্বলটা তোরা খেয়ে শেষ করলি? এতগুলো হাতি একসাথে? তোরা আমাদের খিদে, তোরা কি জানিস এগুলোই আমাদের পেটের খিদে নিবারণ করবে? তোরা যে আমাদের পেটে লাথি মেরে গেলি, আমরা তো এবার না খেয়ে মারা যাবো। মা, বাড়ি চলো, এখানে তো আর অল্প কটা গম আছে, এগুলো আর কি করবি? ওগুলো কেটে নিয়ে চল মা, ঘরে যে খাবার আছে তা দিয়ে একদিন চলবে। তারপরের দিন না হয় গমগুলো কুটে কটা রুটি বানিয়ে খাবো, একটা দিন তো চলবে। ক্ষেতের মাঝে খুব সামান্য পরিমাণ গম ছিল, তারা সেগুলো কেটে বাড়ি নিয়ে শুকাতে দিল।
দেখতে দেখতে 2 দিন পার হয়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে কোনো খাবার নেই তো মা, চল তোর চাচাদের বাড়ি, ওখান থেকে কটা খেয়ে আসিস। কাল গমগুলো কুটে রুটি বানিয়ে দিব। তাহলে তাড়াতাড়ি চলো মা, কাল দুপুরে খাবার খেয়েছি, আর যে খিদে সহ্য হচ্ছে না। চাচা, চাচি, ওই যে হাজির হয়েছে, নিশ্চয়ই কিছু নিতে এসেছে। এদের লাজ লজ্জা বলে কিছু নেই নাকি? যখন তখন যার তার দ্বারে হাজির হয়। কিরে, কিছু বলবি? চাচা, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, আমাকে কটা ভাত দিবে? কাল দুপুরে খেয়েছি। আমাদের ভাত নেই, যা ছিল আমরা খেয়ে নিলাম। যখন তখন এটা ওটা নিতে আসিস। সবসময় তোদের জন্য কি আমরা এটা ওটা নিয়ে বসে থাকি? ছোট মানুষ, ওকে ওভাবে বলছো কেন বোন? তোমরা তো আমাদের আপনজন, তোমাদের ছাড়া কোথায় যাব? নেওয়ার সময় আপনজন, এই ছোট লোকের অভিনয়ও পারে ভালো। যা এখান থেকে, আর কোনো জিনিসের জন্য আমাদের দ্বারে আসবি না। আমার বিরক্ত লাগে তোদের দেখলে। নিজের না থাকলে কেউ আপন না, অভাবে অদ্ভুত জিনিস। এটা শুধু পেটে নয়, মনেও খিদে জাগায়। কেউ সহ্য করে, কেউ ভেঙে পড়ে, কেউ ভালো থাকার অভিনয় করে। এই খিদে আমাদের সহ্য করতে হবে, ভেঙে পড়লে চলবে না। আমি আর খাবার খেতে চাইবো না মা, তোমাকে আর কারো কাছে ছোট হতে দেবো না। পরের দিন রিনা ও তরির ঢেকিতে গমগুলো কুটে বাড়িতে আনলো। কেউ সহ্য করে, কেউ ভেঙে পড়ে, কেউ ভালো থাকার অভিনয় করে। এই খিদে আমাদের সহ্য করতে হবে, ভেঙে পড়লে চলবে না। আমি আর খাবার খেতে চাইবো না মা, তোমাকে আর কারো কাছে ছোট হতে দেবো না। পরের দিন রিনা ও তরির ঢেকিতে গমগুলো কুটে বাড়িতে আনলো। মা তরি, তোর অনেক কষ্ট হয়ে গেছে, তুই একটু বিশ্রাম নে, আমি রুটি বানিয়ে তোকে খেতে ডাকবো। আচ্ছা মা, বাবা পানি চাইলো, আমি বাবাকে একটু পানি দিয়ে আসি। রিনা আটা মেরে একটা রুটি বানাতেই রুটিটা সোনার রুটিতে পরিণত হলো। এমনকি যে পাতিলে রুটিটা রেখেছিল সে পাতিলটাও সোনাতে পরিণত হলো। এটা কিভাবে সম্ভব? এ তো জাদু। তাহলে এই রুটিটা যে পাতিলে রাখবো সব কি সোনা হবে? রিনা রুটিটা যে পাতিলে রাখছিল সবগুলো পাতিল সোনায় পরিণত হচ্ছিল। তরির বাবা, তরি, এই দেখো। হঠাৎ রিনা হোঁচট খায় আর রুটিটা গিয়ে সবুজের গায়ে পড়ে। সাথে সাথে একটা উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে সে সুস্থ হয়ে যায়। আমি ভালো হয়ে গেছি। বউ দেখো, আমি উঠে দাঁড়াতে পারছি, হাত পা নাড়াতে পারছি। এটা কিভাবে সম্ভব? সবই জাদু রুটির জন্য। এমনকি এই রুটি যে পাত্রে রাখছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। দেখেছো মা, সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছেন, আমাদের এই কঠিন অভাবের সময় ঠিক একটা ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ মা, সব ওই হাতিদের জন্য হয়েছে। ওই হাতিগুলো কোনো স্বাভাবিক হাতি না। সৃষ্টিকর্তা আমাদের ছোট জিনিসগুলো কিনে নিয়ে বড় জিনিস দিয়েছেন। দেখতে দেখতে তারা অনেক ধনী হলো। টাকা পয়সা, বড় বাড়ি, কোনো কিছুর অভাব ছিল না তাদের। যা কিছু এতদিন তারা কল্পনাও করেনি সেই সবই এখন তাদের হাতের নাগালে। এসব তার ভাই সুমন ও তার বউ কোনোভাবে সহ্য করতে পারছিল না। এভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবে? যারা কিনা 2 দিন আগে ভিখারির মতো আমার দ্বারে এসেছিল, তারা হঠাৎ করে এত ধনী হলো, আর আমরা চেয়েছি দেখবো? এছাড়া আর কি করবে এখন? অপদার্থ, তুমি কোনো কাজেরই না। চলো গিয়ে খুঁজি তাদের ধনী হওয়ার কারণটা কি। হ্যাঁ, তাই চলো। তারা দুজন সবুজের বাড়ির জানালায় লুকিয়ে দেখলো একটা সোনার রুটি সবুজ তার বউ যে পাতিলে রাখছে সেটাই সোনার হয়ে যাচ্ছে। দেখলে? দেখলামই তো। তাহলে বলো এবার কি করতে হবে? ওরা এখান থেকে চলে গেলেই ওটা চুরি করতে হবে। রিনা ও সবুজ রুটিটা খাটের নিচে রেখে পাশের ঘরে যেতেই সুমন ঘরে ঢুকে রুটিটা বের করে আনলো। রুটিটা পাতিলগুলোর ওপরে রাখো, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। আরে দাঁড়াও দাঁড়াও গিন্নি, রাখছি তো, এত অধৈর্য হও না। সুমন রুটিটা একটা পাতিলের উপর রাখতেই রুটিটা গলে পাতিল ভর্তি পোকা হয়ে গেল। গিন্নি, পোকাগুলো আমাদের পিছু নিচ্ছে, তাড়াতাড়ি দৌড়াও। বাঁচাও ভাই, ভাবি, বাঁচাও আমাদের। বাঁচাও, এই পোকাগুলো আমাদের মেরে ফেললো।
এ কি তোমাদের গায়ে এত পোকা কেন? ভাই, লোভ করে তোদের জাদুর রুটি আমরা চুরি করেছিলাম, তারপর দেখ আমাদের কি অবস্থা হয়েছে। ভাই, আমাদের ক্ষমা করে দে, এদের থেকে বাঁচা আমাদের। সুমনের কথা শেষ হতে না হতেই সব পোকাগুলো তাদের শরীরে বসে মুহূর্তের ভেতর তাদের অদৃশ্য করে দিল। পাপীকে কখনোই ক্ষমা করতে নেই। এরা পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছিল, যার কারণে এদের প্রাণ দিতে হলো। মা দেখো, জাদুর রুটি কথা বলছি। আমাদের যার কোনো কিছুর প্রয়োজন নেই। এই জাদুর রুটি আমাদের কাছে থাকলে না জানি কবে আমাদেরও লোভ বেড়ে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। জাদুর রুটি, তুমি আমাদের অনেক উপকার করেছো। আমাদের অভাবের সংসারটাকে আলোকিত করেছো। আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, এবার আমারও ফিরতে হবে আমার স্থানে। তোমরা ভালো Cartoon Pro